প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত কুমার মিত্র, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর। ক্লাসের প্রথমেই আজকে দুঃখজনক একটা সংবাদ দিয়ে আমাদের শুরু করতে হয়। আমাদের সহকর্মী জুম্মত হাসান স্যার মারা গেছেন। তোমরা হয়তো সবাই শুনে থাকবে বা শুনেছো, হয়তো নিশ্চয়ই তোমরা শুনেছো। তো তার আত্মার মাগফিরাত কামনা করে বা তার আত্মার শান্তি কামনা করে শুরু করছি, এবং তোমরা সবাই তার জন্য দোয়া করবে। তুমি যেন তার আত্মা যেন শান্তি পায়, তাকে তার তার আত্মার শান্তি কামনা করে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। তো সবাইকে স্বাগত আমার ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়টা আমরা দেখব, লেনদেনের শ্রেণী বিভাগ। এই লেনদেনের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করার আগে আমার লেনদেন সম্পর্কে একটু জানা দরকার, তাই না? যে লেনদেন বলতে আমরা কি বুঝি? যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে বর্তমান সমাজ ব্যবস্থায় হিসাব রক্ষণ প্রক্রিয়ায় লেনদেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সমাজ ব্যবস্থায় হিসাব রক্ষণ প্রক্রিয়ায় লেনদেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু সেই ঘটনার সাথে কিছু ঘটনা আছে অর্থের সাথে সংশ্লিষ্ট, আর কিছু ঘটনা আছে অর্থের সাথে সংশ্লিষ্ট নয়। তো যে সমস্ত ঘটনাগুলো অর্থের সাথে সংশ্লিষ্ট, ওই সমস্ত ঘটনাগুলোকেই লেনদেন বলা হয়। তাহলে আমরা লেনদেন বলতে ওই সমস্ত ঘটনাকেই বলবো যে সমস্ত ঘটনাগুলো অর্থের সাথে সংশ্লিষ্টতা আছে। যেমন হতে পারে যে ব্যবসা প্রতিষ্ঠানে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এখানে একটা ঘটনা ঘটলো। ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মারা গেল, এটাও একটা ঘটনা। আবার ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও আগুন লাগলো, এটাও একটা ঘটনা। অথবা হরতালের দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলো, এটাও একটা ঘটনা। এখানে অনেকগুলো ঘটনা আমি উত্থাপন করলাম। এই ঘটনাগুলোর ভিতরে যে ঘটনাগুলো অর্থের সাথে সংশ্লিষ্টতা বা অর্থের সাথে সংশ্লিষ্টতা আছে, ওই সমস্ত ঘটনাগুলোকেই আমাদেরকে লেনদেন বলা হয়। আর এই লেনদেনকে আমরা এক কথায় বলতে পারি, অর্থের মাপকাঠিতে বা অর্থের পরিমাপ করা যায়, এই ধরনের ঘটনাকেই লেনদেন বলা হয়। তাহলে আমরা এখন লেনদেন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা দিলাম। এবার আমরা আলোচনা করব লেনদেনের শ্রেণীবিভাগ। লেনদেন, তো আমরা দেখি লেনদেনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুনাফা জাতীয়, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এই দুই প্রকার লেনদেনকেই আমাদের ভাগ করা হয়েছে প্রাথমিকভাবে। তো তোমরা একটু স্ক্রিনের দিকে একটুখানি দেখো, স্ক্রিনটা কেমন দেখা যায় আমাদের মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রধানত। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা পরের স্ক্রিনে যাই আমরা। আচ্ছা, তো আমরা এখন দেখব যে আগে যে দুই শ্রেণীতে বিভক্ত করলাম, লেনদেনকে বিভক্ত করা হয়েছে মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। এখন আমরা দেখব যে মূলধন জাতীয় লেনদেন বলতে আমরা কি বুঝি। তো মূলধন জাতীয় লেনদেন আমরা বলতে কি বুঝি সেটা আমরা দেখব। যে সমস্ত লেনদেন সময়ের ফলাফল বা সুবিধা, কোনো একটা আর্থিক বছরের ভিতরে শেষ না হয়ে যে একাধিক আর্থিক বছর পর্যন্ত ওই সুযোগ সুবিধা বা ফলাফল থাকে, ওই ধরনের লেনদেনকে আমাদের মূলধন জাতীয় লেনদেন বলা হয়। এবং এই ধরনের লেনদেন ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত অনিয়মিত ঘটে থাকে। নিয়মিত ঘটে না, অনিয়মিত ঘটে থাকে। তাহলে এখানে কয়েকটা ঘটনা আমাদের এখানে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য, যে সমস্ত লেনদেনের ফলাফল বা সুবিধা দীর্ঘমেয়াদী এবং একটি হিসাবকাল বা একটি আর্থিক বছর, অর্থাৎ 1 বছর বা 12 মাসের অধিক সময় ধরে এই সুযোগ সুবিধাটা পাওয়া যায়, তো এই ধরনের লেনদেনকে সাধারণত মূলধন জাতীয় লেনদেন বলে। এবং এই মূলধন জাতীয় লেনদেন সাধারণত অনিয়মিত ঘটে থাকে। আজকে একটা ঘটতে পারে, 2 বছর পরে একটা ঘটতে পারে, 3 বছর পরেও একটা ঘটতে পারে। তো এই স্ক্রিনটা তোমরা একটু দেখো, এখন স্ক্রিনটা তোমরা একটু খেয়াল করো যে
আচ্ছা, তো আমরা এখানে এখানে এই সমস্ত লেনদেনটাকে আমরা আমরা দেখলাম যে এখানে কয়েকটা ঘটনা আছে যে এর ফলাফলটা আমরা এর দীর্ঘ 1 বছরের অধিক সময় ধরে আমরা ভোগ করব, এবং এই ঘটনাটা এই লেনদেনগুলোর সুবিধা বা ফলাফলটা আমরা দীর্ঘ সময় ধরে পাবো, এবং এই ধরনের লেনদেনটা সাধারণত দীর্ঘমেয়াদী হয়। বা অন্যান্য সময় যেমন আছে যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়। একটা যন্ত্রপাতি যখন আমরা ক্রয় করব তখন এর ফলাফলটা কিন্তু বা সুবিধাটা আমি একাধিক বছর ধরে পাবো। এই ধরনের লেনদেনকে সাধারণত মূলধন জাতীয় লেনদেন বলা হয়। আচ্ছা, এবার আমরা দেখব যে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যটা কি আমরা একটু একটু তোমাদের সাথে আলোচনা করি। যে বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। যে প্রথম বৈশিষ্ট্য, মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত সংঘটিত হয়। অনিয়মিত মানে কি? মানে আজকে একটা ঘটলো, 2 মাস পরেও একটা ঘটতে পারে, 6 মাস পরেও একটা ঘটতে পারে, অথবা 5 বছর পরেও এই ধরনের লেনদেন ঘটে থাকে। এই ধরনের লেনদেনটাকে অনিয়মিত লেনদেন বলা হয়, বা অনিয়মিত ঘটে থাকে। এই মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত, যে প্রতি মাসেই ঘটবে, প্রতি বছরেই ঘটবে, এই ধরনের ঘটনা এখানে ঘটে না। তারপর এই জাতীয় লেনদেন ফলাফল বা উপযোগ দীর্ঘস্থায়ী। এই জাতীয় লেনদেন করার ফলে বা এই লেনদেন থেকে যে সুবিধে বা ফলাফলটা পাই, এই ফলাফলটা সাধারণত আমরা দীর্ঘস্থায়ী বা অনেক দিন ধরে এর সুযোগ সুবিধা পেয়ে থাকি। কমপক্ষে 1 বছরের বেশি সময় ধরে এই সুযোগ সুবিধাটা আমরা পেয়ে থাকি। 3 নম্বর যেটা হচ্ছে, এই জাতীয় লেনদেনগুলো বড় অঙ্কের পরিমাণ হয়ে থাকে, অর্থাৎ টাকার অঙ্ক বড় অঙ্কের হয়। 10 লাখ, 5 লাখ, 15 লাখ, 20 লাখ, এই ধরনের লেনদেন হয়। যেমন আমি যদি একটা একটা জমি ক্রয় করি ব্যবসার জন্য, তাহলে সেখানে অনেক অনেক পরিমাণ টাকা লাগবে। একটা যন্ত্রপাতি ক্রয় করলে অনেক টাকা লাগবে। তাহলে এই ধরনের লেনদেনের জাতীয় লেনদেনের বড় অঙ্ক হয়ে থাকে। লেনদেনগুলো বড় অঙ্ক, অর্থাৎ টাকার পরিমাণ অনেক বড় হয়ে থাকে। তারপরে যেটা আছে, এই জাতীয় লেনদেন প্রতিষ্ঠানের সম্পদ ও দায় হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। অর্থাৎ এই জাতীয় লেনদেন যখন ব্যবসায় ঘটবে, তখন ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদের পরিমাণ বেড়েও যেতে পারে, আবার দায়ের পরিমাণ কমেও যেতে পারে। অর্থাৎ সম্পদ বা দায়ের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে এই জাতীয় লেনদেন। আমরা সর্বশেষ যেটা আছে, প্রতিষ্ঠানের উন্নয়ন বা মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই জাতীয় লেনদেন হয়ে থাকে। এই জাতীয় লেনদেন সংগঠিত হয়। প্রতিষ্ঠানের উন্নয়ন বা মুনাফা অর্জনের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই জাতীয় লেনদেনে আমাদের এখানে সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ আমি যদি কোনো একটা যন্ত্রপাতি কিনি, তাহলে সেখান থেকে আমার বেশি করে প্রোডাকশন আসবে, আর যখনই প্রোডাকশন আসবে তখনই আমার মুনাফাটা বেশি হবে, অথবা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটবে। এবার আমরা মুনাফা জাতীয় লেনদেনটা দেখব। মুনাফা জাতীয় লেনদেন বলতে আমরা কি বুঝি? মুনাফা জাতীয় লেনদেন বলতে আমরা বুঝি যে সমস্ত লেনদেন হতে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়। স্বল্প মেয়াদী সুবিধা অর্থাৎ সর্বোচ্চ 1 বছরের সময় অথবা তার কম সময়ের ভিতরে এই সুবিধাটা শেষ হয়ে যাবে, এবং এই লেনদেনের অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট। যেরকম আগে 10 লাখ, 22 লাখ, 15 লাখ, 2 লাখ এরকম হতো, কিন্তু এখানে অপেক্ষাকৃত ছোট, কিন্তু এই লেনদেনটা নিয়মিত সংগঠিত হয়। নিয়মিত, তাহলে এখানে 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, আর একটা হচ্ছে টাকার অঙ্কের পরিমাণ খুবই কম, আর একটা বিষয় যে নিয়মিত সংগঠিত হয় এবং নির্দিষ্ট সময় পর পর। হতে পারে প্রতি মাসে কর্মচারীদের বেতন দেওয়া হবে, তাহলে 1 মাস অন্তর আমি এই টাকাটা দিব, তাহলে এটা আমার নিয়মিত সংগঠিত হবে, এবং কর্মচারীর বেতনের পরিমাণটা আমার কম হবে, এবং কর্মচারীর যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাটা আমি 1 মাসের জন্য বেতন দেবো। 1 মাস সে আমার ফ্যাক্টরিতে বা আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করবে, 1 মাস সুযোগ সুবিধা পাবো। তো এই জাতীয় লেনদেনকে সাধারণত মুনাফা জাতীয় লেনদেন বলা হয়। এই জাতীয় লেনদেন মুনাফা সংক্রান্ত হিসাব, অর্থাৎ ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব তৈরি করার জন্য এই জাতীয় লেনদেন সাধারণত সংগঠিত হয়ে থাকে। তো তোমরা একটু স্ক্রিনের দিকে একটুখানি দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো এই স্ক্রিনে আমাদের কি বলছে। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে এই জাতীয় লেনদেনের কয়েকটা পয়েন্ট আছে, যে এখানে স্বল্প মেয়াদী আমরা সুবিধা পাবো, আর কি পাবো যে এই জাতীয় অঙ্কের পরিমাণ ছোট হবে, কিন্তু এটা নিয়মিত ঘটতে থাকবে, এবং এর বেনিফিটটা আমাদেরকে মনে রাখতে হবে 1 বছরের কম সময় বা সর্বোচ্চ 1 বছরের ভিতরেই এর বেনিফিটটা আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে আমরা যাব। পরের স্লাইডে যেটা আসছে সেটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটাকে আমরা একটু দেখি তোমাদের এখানে।
আহ, আহ, বৈশিষ্ট্যটা কি? মুনাফা জাতীয় লেনদেন নিয়মিত সংগঠিত হয়, নিয়মিত অর্থাৎ একেবারে কন্টিনিউ, অর্থাৎ প্রতি মাসে যদি বেতন দিই তাহলে প্রতি মাসে আমি কর্মচারীদের বেতন দেবো, তাহলে প্রতি মাসে এই ধরনের ঘটনা ঘটে থাকে। বাড়ি ভাড়া যদি প্রতি মাসে দিই তাহলে বাড়ি ভাড়া আমি প্রতি মাসেই দেবো। তাহলে এই জাতীয় লেনদেন নিয়মিত সংগঠিত হবে, কন্টিনিউ চলতে থাকবে। ব্যবসা প্রতিষ্ঠান যতদিন চালু থাকবে ততদিন এটা চলতে থাকবে। এই জাতীয় লেনদেনের উপযোগ বা সেবা স্বল্প মেয়াদী হয়, স্বল্পস্থায়ী হয়। স্বল্পস্থায়ী সাধারণত 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়, 1 বছর বা 12 মাসের ভিতরে এই লেনদেনের বেনিফিট বা সুবিধাটা শেষ হয়ে যায়। তারপরে যেটা আসছে, এই জাতীয় লেনদেনগুলো সাধারণত ছোট অঙ্কের হয়। আমরা মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে দেখেছি যে টাকার পরিমাণ অনেক বড় হয়, আর এখানে মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে দেখছি যে এখানে টাকার পরিমাণ অনেকটা ছোট হয়। তারপরে যেটা আছে, প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা এবং মুনাফা অর্জনের লক্ষ্যে এই জাতীয় লেনদেন সংগঠিত হয়। দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা এবং মুনাফা অর্জনের লক্ষ্যে এই জাতীয় লেনদেন সংগঠিত হয়। তোমরা এইটাকে একটু দেখে নাও সুন্দর করে। আচ্ছা, তো আমরা মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য দেখলাম যে এই জাতীয় লেনদেন নিয়মিত সংগঠিত হয়। আর একটা ঘটনা ঘটে, এটা এই লেনদেনের ফলাফল বা উপযোগ স্বল্পস্থায়ী হয়, অর্থাৎ 1 বছর বা কম সময়ের জন্য এর মধ্যে এর ফলাফলটা নিঃশেষ হয়ে যায়। আর একটা বৈশিষ্ট্য আছে যে এই লেনদেনের পরিমাণ কি অঙ্কের পরিমাণ ছোট হয়। আর সর্বশেষ যেটা আছে যে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা এবং মুনাফা অর্জনের লক্ষ্যে এই জাতীয় লেনদেন সংগঠিত হয়। এই ছিল এই স্লাইডের মূল বিষয়। আচ্ছা, আমরা এবার যে বিষয়টা যাব, আগে দেখলাম যে লেনদেনকে কয় ভাগে ভাগ করা হচ্ছে সাধারণত। এখন আমাদের আয় ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। দেখো, লেনদেনকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে, মানে আয় ব্যয়ের প্রকৃতি অনুসারে। প্রথমে মূলধন জাতীয় লেনদেন, তারপরে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন, তারপরে আছে মুনাফা জাতীয় লেনদেন। এখন আমরা দেখব যে এই মূলধন জাতীয় লেনদেনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। মূলধন জাতীয় লেনদেনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে মূলধন জাতীয় পরিশোধ, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়। আর একটা আছে মূলধন জাতীয় আর একটা আছে মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় লেনদেনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় ব্যয়। দেখো, তোমরা স্ক্রিনটা সুন্দর করে দেখে নাও, আমি এখানে শর্টটা তোমাদেরকে করে দিয়েছি। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে দেখো আমাদের তাহলে কি হলো, আমাদের এই স্লাইডে লেনদেনের আয় ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনকে 3টে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমে আছে মুনাফা জাতীয় লেনদেন, তারপর বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন, আর সর্বশেষ মুনাফা জাতীয় লেনদেন। এই মূলধন জাতীয় লেনদেনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, আর মুনাফা জাতীয় লেনদেনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেনের যে 4 ভাগ করা হয়েছে সেই 4টে ভাগ সম্পর্কে শিক্ষার্থীরা আমরা একটু দেখি। সেই 4 ভাগ কাকে বলে? প্রথমে আছে আমাদের মূলধন জাতীয় পরিশোধ। কোন মূলধন জাতীয় প্রাপ্তিকে পরবর্তী সময়ে যখন পরিশোধ করা হয় তখন তাকে মূলধন জাতীয় পরিশোধ বলে। তাহলে মূলধন জাতীয় পরিশোধ কাকে বলে? কোন মূলধন জাতীয় প্রাপ্তিকে পরবর্তী সময়ে যখন পরিশোধ করা হয় তখন মূলধন জাতীয় পরিশোধ বলা হয়। যেমন বন্ধকি ঋণ বা ঋণপত্রের পরিশোধ, ঋণপত্র পরিশোধ, মালিক কর্তৃক নগদ এবং পণ্য উত্তোলন। এই ধরনের লেনদেনকে সাধারণত মূলধন জাতীয় পরিশোধ বলা হয়। অর্থাৎ যখন কোনো মূলধন জাতীয় প্রাপ্তিকে পরবর্তী কোনো সময়ে আমি পরিশোধ করব তখন সেটাকে মূলধন জাতীয় পরিশোধ বলা হয়। তো আমরা পরের এটা দেখি যে মূলধন জাতীয় প্রাপ্তি বলতে আমরা কি বুঝি? যে পাওয়া, তাই না? তো যে সকল প্রাপ্তি প্রতিষ্ঠানে বারবার সংগঠিত হয় না, অর্থাৎ একবার প্রাপ্তি ঘটলে এর উপযোগ অনেক দিন ধরে পাওয়া যায়, এই ধরনের প্রাপ্তিকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। যেমন মালিক কর্তৃক মূলধন সরবরাহ, বড় অঙ্কের অনুদান ইত্যাদি। এই ধরনের প্রাপ্তিকে সাধারণত মূলধন জাতীয় প্রাপ্তি বলে। তো তোমরা একটু দেখো, আমি এখানে ব্যাখ্যা দিয়েছি। আচ্ছা, তা আমরা এখানে কয়েকটা বিষয় দেখলাম যে মূলধন জাতীয় লেনদেনকে যে 4টে ভাগে ভাগ করা, তার মধ্যে 2টো ভাগ আমার এই স্লাইডে আছে। একটা হচ্ছে মূলধন জাতীয় পরিশোধ আর একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। অর্থাৎ যখন কোনো
মূলধন জাতীয় পরিশোধ বলতে আমরা বুঝি যখন কোনো মূলধন জাতীয় প্রাপ্তিকে পরবর্তী সময়ে পরিশোধ করা হয় তখন তাকে মূলধন জাতীয় পরিশোধ বলা হয়। হতে পারে বন্ধকি ঋণ, ঋণপত্র পরিশোধ এবং মালিক কর্তৃক নগদ বা পণ্য উত্তোলন। তারপরে দ্বিতীয়ত আছে মূলধন জাতীয় প্রাপ্তি, অর্থাৎ যে সকল প্রাপ্তি বারবার সংঘটিত হয় না, একবার ঘটলে আবার আমাদের এর ফলাফল দীর্ঘস্থায়ী বা অনেক দিন ধরে পাওয়া যায়, এই ধরনের ঘটনাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। আচ্ছা, প্রশ্ন এবার আমরা যাব মূলধন জাতীয় লেনদেনকে বাকি দুটো ভাগটা আমরা দেখি যে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় বলতে আমরা কি বুঝি? যে সকল আয় প্রতিষ্ঠানে নিয়মিত বা স্বাভাবিক কার্যক্রম হতে অর্জিত হয় না। এটা আবার কেমন ধরনের তোমরা প্রশ্ন করতে পারো। এবং অনিয়মিত এবং অস্থায়ী উৎস থেকে অর্জিত হয়, ওই সকলকে মূলধন জাতীয় আয় বলা হয়। এখানে বলছে কয়েকটা জিনিস, যে সকল আয় প্রতিষ্ঠানের নিয়মিত এবং স্বাভাবিক কার্যক্রম থেকে অর্জিত হয় না এবং অনিয়মিত এবং অস্থায়ী উৎস থেকে অর্জিত হয়, তাহলে সেই সকল আয়কে মূলধন জাতীয় আয় বলা হয়। যেমন হতে পারে অধিহারে শেয়ার বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভ। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভ। আমি ব্যবসা করছি, কাঠের ব্যবসা, এইটা আমার মূল ব্যবসা, কিন্তু আমি এই ব্যবসা করার জন্য আমি একটা জমি কিনেছিলাম, সেই জমিটা কোনো কারণে আমি বিক্রি করলাম। তাহলে জমিটা আমি যখন কিনেছিলাম তখন জমিটা 5 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম, এখন আমি সেই জমিটা বিক্রি করে 10 লাখ টাকা পেলাম। তাহলে এইটা কিন্তু আমার মূল ব্যবসা, কিন্তু আমার এইটা না, আমার মূল ব্যবসা কিন্তু কাঠের ব্যবসা, কিন্তু আমি ওই ব্যবসার উদ্দেশ্যে জমিটা কেনা হয়েছিল, কিন্তু জমিটা আমি এখন কোনো কারণে আমার বিক্রি করে দিতে হচ্ছে। যেমন হতে পারে 5 লাখ টাকা কিনছিলাম, এখন 10 লাখ টাকায় আমি জমিটা বিক্রি করে দিলাম, তাহলে কি হলো? 5 লাখ টাকা আমার লাভ হলো। এটাকে বলতে স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ। এই ধরনের লাভকে বলা হয় স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ। তো আমার এইটা ছিল, আর একটা ছিল অধিহারে শেয়ার বিক্রয়লব্ধ অর্থ। প্রশ্নটা আমরা পরে আরেকটা যে ভাগ ছিল মূলধন জাতীয়, সেখানে আরেকটা ভাগ আছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। এই মূলধন জাতীয় যে সকল ব্যয় প্রতিষ্ঠানে বারবার ঘটে না, চমৎকার একটা কথা, যে সকল প্রতিষ্ঠানে বারবার ঘটে না এবং ঘটলে তার ফলাফল বা উপযোগ দীর্ঘকাল ধরে ভোগ করা যায়। যে সকল ব্যয় প্রতিষ্ঠানে বারবার ঘটে না এবং ঘটলে ফলাফল বা উপযোগ দীর্ঘকাল ধরে ভোগ করা যায়, ওই সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। যেমন জমি, দালান কোঠা, আসবাবপত্র, এই সমস্ত জিনিসপত্র আমি কিন্তু বারবার কিনবো না। অর্থাৎ যদি একবার কিনে থাকি, তাহলে একবার কিনলে আমি এটা বহুদিন ধরে আমি প্রতিষ্ঠানে সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবো। হয়তো আমি যদি জমি কিনে থাকি বা একটা বিল্ডিং করে থাকি, তাহলে আমরা বছরের পর বছর, যুগের পর যুগ, অনন্তকাল সময় ধরে আমি আমার সেই জমিটা আমি ব্যবহার করতে পারবো। তো এই ধরনের মূলধন, এই জাতীয় মূলধনকে, এই জাতীয় মূলধন জাতীয় ব্যয়কে সাধারণত মূলধন জাতীয় ব্যয় বলা হয়। তো তোমরা একটু স্ক্রিনে দেখি, দেখো আমাদের এখানে 2 প্রকার ব্যয় আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে মূলধন জাতীয় ব্যয়ের যে দুটো অংশ আছে, বাকি দুটো অংশ সেটা আমরা দেখলাম, মূলধন জাতীয় আয় আর মূলধন জাতীয় ব্যয়। আয় বলতে সাধারণত বুঝি আমার যে টাকা আসে সেটাকে আয়, আর ব্যয় বলতে যে টাকা ব্যয় হয়। কিন্তু এই প্রথম ব্যয়টা হবে আমার মানে আমার যে ব্যয়টা হবে, আমি যে ব্যবসা করি সেই সংক্রান্ত থেকে আমার আয় না, এটাই সেই সংক্রান্ত আয় থেকে আমার এই ধরনের আয় হবে না। অর্থাৎ আমি যা ব্যবসা করি তার বাইরে যদি কোনো আয় হয়, তাহলে সেই আয়টাকে সাধারণত আমি মূলধন জাতীয় আয় বলবো। আর মূলধন জাতীয় ব্যয় বলতে সাধারণত আমি বুঝবো যে সকল ব্যয় করে প্রতিষ্ঠান অনিয়মিত ঘটে না এবং ঘটলে তার ফলাফল অনেক দিন ধরে ভোগ করি। যেমন আমি আসবাবপত্র যদি ক্রয় করি, তাহলে আমার অনেক দিন ধরে ভোগ করে, একটা দালান কোঠা করি বা অন্য স্থায়ী সম্পত্তি ক্রয় করি, তাহলে এই জাতীয় ব্যয়কে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো। আচ্ছা, প্রশ্নবিন্দু, এবার আমরা দেখবো যে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনকে যে আমরা শ্রেণীবিভাগ করছিলাম, সেই শ্রেণীবিভাগটা আমরা একটু দেখি। মুনাফা জাতীয় লেনদেনকে আমরা যে প্রথম যে শ্রেণীবিভাগটা আছে, সেটা মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। ব্যবসার দৈনন্দিন বা স্বাভাবিক কার্যাবলী দ্বারা পুনঃ অর্জিত আয়কে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি বলা হয়। এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। ব্যবসার দৈনন্দিন স্বাভাবিক কার্যাবলী দ্বারা পুনঃ অর্জিত আয়, পুনঃ মানে বারবার ঘটছে এই ধরনের ঘটনা, আয়কে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় বলে। যেমন পণ্য বিক্রয়লব্ধ অর্থ, প্রাপ্ত বাড়ি ভাড়া, বিনিয়োগের সুদ, এইগুলোকে সাধারণত আমরা মূলধন জাতীয়
সরি, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় বলে। সর্বশেষ আমাদের যেটা বিষয়টা দেখলাম যে মুনাফা জাতীয় আয়কে দুই ভাগে ভাগ করা হয়েছিল। তার মধ্যে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে সমস্ত ব্যয়, ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে সমস্ত ব্যয় সংগঠিত হয়, এই সমস্ত ব্যয়কে সাধারণত বলা হয় যে মুনাফা জাতীয় ব্যয়। এবং এই ব্যয়ের উপযোগ এবং কার্যকারিতা স্বল্প সময় তথা একটি আর্থিক বছর বা তার কম সময়ের ভিতরেই এইটা শেষ হয়ে যায়। এই ধরনের ব্যয়কে সাধারণত আমরা মুনাফা জাতীয় ব্যয় সাধারণত বলি। যেমন হতে পারে পণ্য ক্রয়, বেতন, মজুরি, এই জাতীয় ব্যয়কে এই ধরনের ব্যয়। তাই তোমরা একটু স্ক্রিনটা দেখে একটু সুন্দর করে দেখো আমাদের এখানে কি কি আছে। তাহলে মুনাফা জাতীয় ব্যয়কে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাই মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আয় বলতে আমরা সাধারণত বুঝি ব্যবসার দৈনন্দিন কার্যাবলী বা কোনো কোনো কার্যাবলীর মাধ্যমে যে ধরনের আয় হয় সেই আয়কে মূলধন জাতীয় আয় বলে। যেমন হতে পারে আমার বা বাড়ি ভাড়া, কমিশন, বিনিয়োগের সুদ ইত্যাদি। আর মূলধন জাতীয় ব্যয় বলতে সাধারণত আমরা বুঝি যে ব্যয়টা পুনঃপুনি ঘটে এবং কোনো একটা আর্থিক বছরের ভিতরেই এটা শেষ হয়ে যায়, এবং যে ব্যয়ের কার্যকারিতা উপকারিতা স্বল্প সময় বা একটা আর্থিক বছরের ভিতরে শেষ হয়ে যায়। যেমন পণ্য ক্রয়, আমি একটা আর্থিক বছরে একাধিকবার আমি কিনতে পারি। বেতন, একটা কর্মচারীকে 1 মাস গেলেই তার বেতন দিতে হয়। মজুরি মাসে 2-1 বার আমরা দিতে পারি। এই ধরনের ব্যয়কে আমাদের মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এবার পরের যে সর্বশেষ যে ভাগটা আছে সেটা দেখবো আমরা আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে আমরা কি কি বুঝি সেটা আমাদের একটু জানা দরকার। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলত মুনাফা জাতীয় ব্যয়, এটাকে আমি ধরে নেব যে যে মুনাফা জাতীয় ব্যয়ের কোনো একটা আর্থিক বছরে শেষ না হয়ে একাধিক আর্থিক বছরের জন্য করা হয়, এই জাতীয় ব্যয়কেই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। তোমরা তো এখন প্রশ্ন করতে পারো যে কেমন ব্যয় যেটাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টাকে আমরা বলবো যে এটা মেনলি একটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এই ব্যয়ের যে উপযোগ বা ফলাফল এটা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা পেয়ে থাকি। তা আমরা একটু দেখি স্ক্রিনের দিকে, তোমরা একটু খেয়াল করো যে যে সকল মুনাফা জাতীয় ব্যয়ের উপযোগ বা সুবিধা একাধিক হিসাবকাল ধরে চলমান থাকে, একাধিক হিসাবকাল, এবং ওই সকল মুনাফা জাতীয় ব্যয়ের যে অংশ সমন্বয় পূর্বক পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। যেমন হতে পারে বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ। আমি যদি বিজ্ঞাপন খরচ করি তাহলে এই বিজ্ঞাপন থেকে যে বেনিফিটটা, সেই বেনিফিটটা কিন্তু আমি 1 বছরে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ হয়ে যাবে না, আমি বহুদিন ধরে এর বেনিফিটটা পেতে পারি। নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা হতে পারে যে নতুন একটা পণ্য আমি বাজারে ছাড়বো, আমি এর জন্য গবেষণা করতে হবে এবং বাজারে যে পণ্য আছে তার ওই মানের বা ওই স্ট্যান্ডার্ডে যে পণ্য আছে তার থেকে আমি অন্য কোয়ালিটিতে এবং চমৎকার একটা পণ্য ছাড়বো, তার জন্য আর গবেষণার যে ব্যয়, এই ব্যয়টাও আমার মুনাফা জাতীয়, আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। হতে পারে প্রতিষ্ঠানের ব্যবসায় স্থানান্তর ব্যয়। আমি এক জায়গায় আনতাম, এক জায়গায় আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ব্যবসাটাকে সফলতার জন্য আমি আর একটা জায়গায় নিয়ে গেলাম। সুতরাং এই জায়গায় নিয়ে যেতে হলে আমার এমন একটা খরচ হয়েছে যে খরচটা বেশ বড় আকারের খরচ, কিন্তু আসলে এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং এই ব্যয়ে মানে কয়েকটা ভাগে ভাগ করে এক একটা অংশ প্রত্যেকটা আর্থিক বছরে আমি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ট্রিট করব বা আমি হিসাব করব। তো তোমরা তাহলে স্লাইডটা দেখো প্রশিক্ষণার্থীবৃন্দ, এখানে আমাদের কয়েকটা বিষয় দেখো। আচ্ছা, এবার আমরা দেখবো তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেবো। বাড়ির কাজটা একটুখানি খেয়াল করো তোমরা। বাড়ির কাজ দেবো, আমি যেটা পড়ালাম তারই সংশ্লিষ্টই এখানে দিতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে। তো বাড়ির কাজটা আমরা একটু দিয়েছি, লেনদেনের শ্রেণী বিভাগ করে প্রত্যেক প্রকার লেনদেনের ধারণা দিন। অর্থাৎ লেনদেনের শ্রেণী বিভাগটা করতে হবে, করার পরে প্রত্যেক প্রকার লেনদেন সম্পর্কে একটা ধারণা দিতে হবে, এটা লিখতে হবে। তারপর হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো লিখুন। তো এই কাজটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তো তোমরা একটু বাড়ির কাজটা দেখে নাও একটু সুন্দর করে।
আচ্ছা প্রশিক্ষণার্থীবৃন্দ, এবার আমরা সবাইকে তাহলে যে বাড়ির কাজটা দিলাম, তোমরা বাড়ির কাজটা করে রাখবা তোমরা। আমি সেটা কলেজ খোলার পরে সেটাকে আমিকে দেখব। তো ঠিক আছে, সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।